নমস্কার দর্শক বন্ধুরা, ডিডি ত্রিপুরার বিশেষ হেলথ টক শো হ্যালো সুস্বাস্থ্যে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অপেক্ষার দিন শেষ। ৩৬৫ দিন পর আবার মা আসছেন। হ্যাঁ বন্ধুরা, পুজোর মরশুমে আমরা সবাই আনন্দ করতে চাই, কিন্তু এই মুহূর্তে গত বছরও যেমনটা ছিল এই বছরও কিন্তু কোভিডের একটা ভয় আমাদের সবার মনের মধ্যে আছে। তাই একটু বাড়তি সতর্কতা সবাইকে অবলম্বন করতে হবে। আর কোভিড ছাড়াও নানান সমস্যা কিন্তু এই সময়টাতে দেখা দেয়, কারণ আবহাওয়ার একটা পরিবর্তন হয়। তো পুজোর দিনগুলোতে আমরা সবাই কিভাবে ভালো থাকতে পারি, কিভাবে সুস্থ থাকতে পারি, কিভাবে আমরা সবাই সুস্থ থেকে পুজোর আনন্দে মেতে উঠতে পারি, সেসব নানান বিষয় নিয়ে কথা বলার জন্যে আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন উনি রাজ্যের বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান ডক্টর সুশান্ত রায়। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন স্যার? ভালো স্যার, আজ আপনাকে পেয়েছি। আমরা প্রথমেই জানবো যে এখন যে একটা পরিস্থিতি চলছে স্যার, সবার মনে পুজোর একটা আনন্দ, মা আসছেন, কিন্তু পাশাপাশি কোভিডের একটা ভয়, করোনার ভয়। তো পুজোর আনন্দ, পুজোর ভিড় কি করে এড়াবো, কি করা উচিত কি করা উচিত নয় স্যার, আপনার কি মনে হয়? প্রথমত এটা শারদ উৎসব, আমাদের বাঙালিদের প্রধান উৎসব। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা। আমরা তো পিছলে ১.৫ বছরে বেশি হয়ে গেল করোনাকে সাথে নিয়ে চলছি। সেই ভাইরাস যেটা খুব ভয়ানক ছিল, অ্যাকচুয়ালি তো ভাইরাসের প্রপার ট্রিটমেন্ট নেই। সেই হিসাবে আমরা অনেকটা নিজেরা অনেক আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলে আমরা সতর্কতা বিভিন্ন সময় করেছি। আপনারাও সবাই, জনগণ সবাই মিলে এগুলো পালন করেছেন, যার জন্য আমাদের ভারতবর্ষে প্রথম ও দ্বিতীয় ঢেউ যেটা করোনার ছিল, এটা বেশ ভালোভাবে আমরা সামলিয়ে উঠতে পেরেছি। কিন্তু সেই করোনার যে ভয় বা আগাম যে তৃতীয় ঢেউ আসবে না, এটা এখনো কিন্তু বলা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বিশেষত বলছেন যে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের মাঝখানে নাগাদ করোনার ভাইরাসটা আবার মিউটেন্ট হয়ে আবার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনাটা বেশি। এটা বিশেষজ্ঞরা আগাম সতর্ক করে দিয়েছেন। প্রথমত আমরা যখন প্রথমে ভাইরাসটা সম্বন্ধে যখন প্রথমে ছিল কিচ্ছুই জানতাম না, তখন জানতাম যে এটা রেসপিরেটরি থ্রু, মানে শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে ছড়ায়। তো ওই হিসাবে আমরা কি করতাম, মাস্ক ব্যবহার করতাম, নিজেদের মধ্যে ৬ ফুট দূরত্ব থাকতো। আর যেহেতু এটা সলিড সাবস্টেন্সে 72 আওয়ার্স 72 ঘন্টা আমাদের মধ্যে জীবিত থাকতো, তাহলে আমরা ঘন ঘন হাত ধুতাম। এটার ফলে আমরা এগুলি সতর্ক আমরা সবাই মেনে চলছি, এবং মানার ফলেই আমরা প্রথম দ্বিতীয় ঢেউকে ভালোভাবে সামলে উঠতে পেরেছি। তারপর যখন দ্বিতীয় ঢেউ আসলো, তখন দেখলাম যে এটা শ্বাসকষ্টজনিত রোগের সৃষ্টি হচ্ছে। হঠাৎ করে অক্সিজেনের তীব্রতা বেড়ে গেল, অক্সিজেনের রিকোয়ারমেন্ট বেশি হয়ে গেল, প্রতি হাসপাতালে অক্সিজেনের কমি দেখা গেল। যাই হোক, আমাদের স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এখন আমরা সেটাও মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছি। বিভিন্ন জায়গায় আজকাল অক্সিজেন প্ল্যান্ট বসে গেছে, বিভিন্ন হয়ে গেছে। তৃতীয় ঢেউ যেটা আশঙ্কা দেখা দিয়েছে, আগামী দিনে করোনা সে মিউটেন্ট নিয়ে আগামী দিনে কি ভয়াবহ রূপ নেবে এটা এখনো বলা যাচ্ছে না। কিন্তু আমরা প্রথম দুইভাবে বুঝতে পারছি, যেটা দূরে থাকতে হবে, নিজেদের মধ্যে ডিস্টেন্স বাড়াতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, শ্বাসকষ্ট এই জন্য অক্সিজেন প্রিপেয়ার্ড আমরা। কিন্তু তৃতীয় ঢেউতে বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ঢেউ যখন এসেছিল দেখা গিয়েছিল বেশিরভাগ বয়স্ক মানুষরা যারা 50 এভাব আছে, প্লাস 50 এভাবে যাদের কোমরবিডিটি কন্ডিশন আছে, প্রেসার, সুগার বা ইমিউনো সাপ্রেশন ডিজিজ, ক্যান্সার, ওইসব পেশেন্টই বেশি এফেক্টেড হচ্ছিল, এবং ওর থেকে মৃত্যু অনেকের হয়েছে, আমরা নিজেদের অনেকে হারিয়েছি। হ্যাঁ, তো দ্বিতীয় ঢেউর ক্ষেত্রে দেখা গেছে কি হয়েছে, এটা ইয়াং জেনারেশনের মধ্যে হচ্ছিল। 25 থেকে 35 বছর বা 25 থেকে 45 বছরের মধ্যে যারা এফেক্টেড, ওরাই বেশি এফেক্টেড হচ্ছিল, এবং ওনাদের কিছু শ্বাসকষ্ট দ্বিতীয়। আর তৃতীয় ঢেউতে দেখা দিচ্ছে যে বিশেষজ্ঞরার মতে যে এটা শিশুরা, স্পেশালি 9 বছর থেকে 14 বছর যারা আছে, ওনারা এফেক্ট হওয়ার সম্ভাবনা, বাচ্চারা বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য পূজা তো আমাদের প্রধান উৎসব, পূজা তো আমরা আনন্দ করবই, কিন্তু এই হিসাবে যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞরা প্রথম থেকেই আগাম সতর্কবার্তা দিয়ে গেছে, ওই হিসাবে আমরা পরিবারের যারা আছেন, গার্জিয়ানরা, প্যারেন্টসরা ও বাচ্চারাদের ক্ষেত্রে একটা বিশেষ খেয়াল নিতে হবে, একটু সাবধান থাকতে হবে বেশি। স্যার, আমি ফিরে আসবো এই প্রসঙ্গে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি,
দর্শক বন্ধুরা, পুজো আসছে, পুজোর পর আরও কয়েকটা পুজো আছে। এই উৎসবের মরশুমে আমরা সবার মাঝে হারিয়ে যেতে পছন্দ করি, ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পছন্দ করি। কিন্তু গত বছর যেমনটা ছিল ঠিক এবছর ততটা ভয়ানক রূপে না হলেও আমরা কিন্তু এখনও একদম গা ঢিলেমি করতে পারি না। তো তাই পুজোর সময় ভালো থাকার জন্যে আপনার বাড়িতে কে কে আছে সেটা আমরা জানি না, আপনি ভালো জানেন। ছোটরা কারা রয়েছে, টিনেজার কারা রয়েছে, বয়স্করা কারা রয়েছে, বড়রা কারা রয়েছে। তো সেই সবাইকে নিয়ে সুস্থ থাকার জন্যে কি কি করতে হবে সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করছি। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে, কোনো তথ্য জানার থাকে, তাহলে অবশ্যই সরাসরি আমাদের ফোন করতে পারেন। আপনাদের টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার রয়েছে। আমাদের ফোন নাম্বার 038179659110। আপনারা সরাসরি ফোন করতে পারেন, ডাক্তারবাবুর কাছে জানতে পারেন কি জানতে চাইছেন আপনারা। স্যার, আপনি যেটা বলছিলেন সতর্ক, ছোটদের জন্যে বেশি ভয়ানক হতে পারে থার্ড ওয়েভ। তো পুজোর সময় আমরা দেখুন, গতবার যখন পুজো ছিল তখন আমাদের ভ্যাকসিনেশন হয়নি। এবার 18-এর ওপর আমাদের মোটামুটি আমাদের রাজ্যে আমরা বলতে পারি যে আমরা শুনেছিলাম 90%-এর ওপর দুটো ভ্যাকসিনের ডোজ হয়ে গেছে। এবার অনেকেই যারা ভ্যাকসিন নিয়েছেন ওনারা বলছেন যে আমি তো ভ্যাকসিন নিয়ে নিয়েছি, তাহলে আমার তো আর কোনো কিছুর সম্ভাবনা নেই। ওনারা সতর্কতাগুলো মানছেন না, বিশেষ করে মাস্ক পরা বা একটা দূরত্ব বজায় রাখা। এটা কতটুকু ঠিক করছেন ওনারা? আর এই যে ছোটরা যারা আপনি বলছেন 9 থেকে 14, ওদের তো ভ্যাকসিনেশনও হয়নি, তাহলে কি সাবধানতা অবলম্বন করতে হবে? প্রথমত আমরা দ্বিতীয় ঢেউয়ের পর বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি তো ভাইরাসের প্রতিষেধক সিমটম ওয়াইজ হয়ে থাকে, যেটা অসুবিধা হবে ওই হিসাবেই আমরা ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে থাকি। দ্বিতীয় ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যদি ভ্যাকসিনেশন করে থাকি তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা আমাদের দেহের মধ্যে করোনা ভাইরাস এগেনস্টে, সেটা এফেক্ট তো হতে পারে কিরকম, কিন্তু সেরকম এফেক্ট করতে পারে না আমাদের ভাইটাল অর্গানগুলিতে। আচ্ছা। তো আমাদের স্বদেশি দুটো ভ্যাকসিন আছে, ওই ক্ষেত্রে স্পেশালি বলবো আমাদের ত্রিপুরাতে বেশ ভালোভাবে 93% হয়ে গেছে, 90%-এর উপরে হয়ে গেছে ভ্যাকসিনেশন। ডবল ডোজ হয়ে গেছে, 93% মোটামুটি হয়ে গেছে। ওই ক্ষেত্রে আমরা ত্রিপুরার মানুষটা অনেকটা সেফ। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো কি, করোনা ভাইরাসটার বিভিন্ন রকম মিউটেন্ট হয়, ওরা বারবার ওদের রূপ পাল্টাচ্ছে, পাল্টিয়ে ওটা ওই মানে ওদের বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তো ওই ক্ষেত্রে আগাম যে মিউটেন্টটা হচ্ছে, আমাদের এখানে ভ্যাকসিনেশন ভালো হয়েছে ত্রিপুরা রাজ্যে, আমাদের স্বাস্থ্য বিভাগ দ্বারা বা ত্রিপুরা সরকার আছে ওনাদের ভালো ম্যানেজমেন্টে আমরা মোটামুটি 93% কভার করতে পেরেছি। ওই ক্ষেত্রে আমরা মনে করি যে ত্রিপুরাতে তৃতীয় ঢেউর আসার সম্ভাবনাটা খুবই কম। আর দ্বিতীয় হলো, আমরা নিজেদের মধ্যে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে নিয়েছি যারা ভ্যাকসিনেশন হয়েছে। কিন্তু এ বলে এটা না যে আমাদের করোনা হতে পারে না, এটা ভুল ধারণা। করোনা হতে পারে যদি নিয়ম করে না চলো। যেমন প্রথম আমরা বলেছিলাম যে এটা সবারই জানা যে প্রপার মাস্ক ইউজ করলে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মাস্কটা মুখে আর নাকের মধ্যে থাকে না, চিনের মধ্যে থেকে যায়। তো প্রপার ওয়েতে মাস্ক ব্যবহার করা, নিজেদের মধ্যে ভিড়ভাড় এরিয়াতে যখন যাওয়া হয় নিজেদের মধ্যে একটু দূরত্ব বজায় রাখা, 6 গজ দূরত্ব, মিনিমাম 6 গজ দূরত্ব বজায় রাখা। এছাড়া যেহেতু হার্ড সাবজেক্টে যে থাকে বারবার হাত ধুয়ে নিতে হবে, বারবার হাত ধোয়া। স্যার, আমি ফিরে আসবো এই বিষয় নিয়ে আলোচনা। একজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে, একটু দেখিনি উনি কি জানতে চাইছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। পশ্চিমবঙ্গ কোথা থেকে বলছেন আর কে বলছেন, কি জানতে চাইছেন বলুন। পশ্চিমবঙ্গ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানা থেকে। ওকে, বারুইপুর থেকে বলছেন। হ্যাঁ বলুন সরকারবাবু, বলুন কি জানতে চাইছেন। হ্যাঁ স্যার, বলছি যে আমি প্রথম ডোজ নিয়েছি ভ্যাকসিনের, কোভিশিল্ডের। ওকে। তো নেওয়ার পরে আমার 2 দিন মতো জ্বর ছিল স্যার। তো তারপরে ওই প্যারাসিটামল 2টো খেয়েছি, ঠিক হয়ে গেছে। আচ্ছা। আর একটু মাথা ঘোরা মতো আছে। তো ডাক্তারবাবু আপনি বলুন এটাতে কোনো সমস্যা হবে কি? আচ্ছা, আপনি সরকারবাবু আপনি কতদিন আগে ভ্যাকসিনটা নিয়েছিলেন? আমি মাত্র 3 দিন আগে নিয়েছি। 3 দিন আগে নিয়েছেন। ওকে, আপনার বয়সটা একবার বলবেন। আমার বয়স 46 প্লাস। 46 প্লাস। ওকে, ডাক্তারবাবু কিছু জানবেন ওনার কাছে, জানার আছে কিছু? আপনার কোনো মানে ডায়াবেটিস, হাইপারটেনশন বা কোনো যে ক্রনিক ডিজিজ, এতে কি ভুগছেন আপনি? কোথাও মানে কোনো অসুবিধা আছে? আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন বা প্রেসারের ওষুধ খাচ্ছেন? অন্য কোনো সমস্যা আছে কিনা? না, শরীরে একটু অ্যালার্জি মতো আছে স্যার। ওকে, আপনি সঙ্গে থাকুন।
ওকে, 3 দিন হয়েছেন, 2 দিন জ্বর হয়েছে। অ্যাকচুয়ালি যাদের অ্যালার্জি প্রবলেম থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যালার্জি যদি প্রবলেম থাকে, মেইনলি যেটা এক্ষণের সিজনে অ্যালার্জিটা কোল্ড, ডাস্ট অ্যান্ড স্মোক অ্যালার্জি, ঠান্ডা একটু সর্দি ভাব থাকে। তো ওই ক্ষেত্রে একটু সর্দি ভাব থাকে, মানে আগের থেকে হয়তো ওনার ছিল, তো ওই ক্ষেত্রে যদি, এটা তো একটা ভাইরাস, তো ওই ক্ষেত্রে যদি দেওয়া হয় তখন একটা মাইল্ড সিমটম হতে পারে, এটা একটা সাইড এফেক্টই। তো ওই ক্ষেত্রে বলবো এটা 2-3 দিন হয়েছে, এটা অ্যালার্জির থেকে হয়েছে, তো এটা মিনিমাম 70 আওয়ার্স থাকতে পারে। তো আগামী দিনে আপনি কিছুদিন, আগামী 10 দিন আপনি একটু ঠান্ডা জলে চান করবেন না, প্রয়োজন ছাড়া রোদ্রে বেরোবেন না, আর একটু খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিন, একটু নিউট্রিশিয়াস খাওয়া খান, আপনার মাথা ব্যথা এটা পার্মানেন্ট সিমটম থাকবে না, ঠিক হয়ে যাবে। তারপরেও যদি কোনো আপনার অ্যালার্জির কোনো প্রবলেম থাকে, আপনি একটা লেভোসেট্রিজিন গ্রুপের, যে কোনো গ্রুপের ওষুধ 7 দিন খেতে পারেন, লেভোসেট্রিজিন, এটা আপনি নিলে ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, এটা অ্যালার্জির থেকে হয়ে আছে। ওকে স্যার, আমাদের এই রাজ্যে আপনি বলছিলেন প্রায় 93% মানুষের ডাবল ভ্যাকসিন হয়ে গেছে, কিন্তু দেশের এই প্রান্তে বলুন বা অন্যান্য প্রান্তেও বলুন, যেহেতু আমাদের অনুষ্ঠান অনেকেই দেখছেন, অন্যান্য ভিন্ন রাজ্যের মানুষেরাও দেখছেন, ওখানে হয়তো অনেকেই ডাবল ভ্যাকসিন নেননি। যেমন এক্ষুনি সরকারবাবু বলছিলেন যে ওনার 3 দিন হয়েছে ভ্যাকসিনেশন হয়েছে। পুজোর এই দিনগুলোতে ভ্যাকসিনেশন অনেকেই হয়তো নেবার জন্য নেবেন না, পুজোর আনন্দ করবেন, তাতে কি কোনো সমস্যা হবে যদি ভ্যাকসিনটা দেরি করেন নিতে? দেখুন, ভ্যাকসিনেশন নেওয়া মানে কি, আমরা 10%, 90% করোনা ভাইরাসকে জিতে গেলাম। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার শরীরে যদি করোনা ভাইরাস আক্রান্ত হয়, সেটা আপনার উপর তেমন প্রভাব ফেলতে পারবে না। আচ্ছা, যেটা যেমন মাল্টিপল অর্গানগুলিকে এফেক্ট করে নেয়, প্রথমে কোনো লাংসটাকে পাকড়া, তো ওটা যেহেতু আমাদের ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করে নেয়, ওটা তেমনটা ডেভেলপ করে। তো আমি সবাইকে বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনেশনটা করে নেওয়া ভালো। যারা এখনো করেননি সবাইকে যত তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন করব, আমাদের সারা দেশের জনগণ যত তাড়াতাড়ি ভ্যাকসিনেটেড হয়ে যাব, আমরা নিজেকে তো রক্ষা করতে পারবোই, এছাড়া আমরা যে এই করোনা মহামারী যুদ্ধকে, যে মহামারীর থেকে আমরা বিজয় প্রাপ্ত করতে পারবো, যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনেশন করা যায়। ওকে স্যার, এখানে কোভিডের কথা হচ্ছে, পুজোর কথা হচ্ছে, আমরা পুজোর সময় কোভিড থেকে ভালো থাকার কথা বলছি। পুজোতে আনন্দ করে ছোটরা বেশি, তো গাইডলাইনে কি বলছে? ছোটদের কি প্যান্ডেলে যাওয়া বা ভিড়ের মধ্যে যাওয়া বারণ, নাকি গেলে তাদেরকে সেই 3টে জিনিস করতে হবে? তার আগে একজন বন্ধু আছেন দেখি টেলিফোনে, উনি কি জানতে চাইছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি টিভি সেট থেকে একটু দূরে সরে আসুন, না হলে কথা বুঝতে পারবেন না। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, আর কি জানতে চাইছেন? আমি স্যার পশ্চিমবঙ্গ থেকে বলছি স্যার, আমি ভূতনি থানা থেকে। আচ্ছা বলুন। থানা ভূতনি। আচ্ছা, হ্যাঁ স্যার, শুনে খুব সুন্দর লাগলো স্যার, খুব আচ্ছা, আপনি ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আপনি আর এমনিতে কিছু জানবেন, আর কোনো সমস্যা আছে বা কোনো কিছু জানার ইচ্ছে আছে? হ্যাঁ স্যার, এই নম্বরে আপনাকে জানাবো। আমার 56 বছর আমার বয়স। আচ্ছা, ভ্যাকসিন নিয়ে নিয়েছি স্যার। ভ্যাকসিন নিয়েছেন একটা না দুটোই? একটা স্যার, একটা নিয়েছি। একটা নিয়েছেন, ওকে ফাইন। এমনিতে সুস্থ আছেন, ভালো আছেন? ভালো, একটু হাতে একটু ইয়ে হয়ে গেছে, আমার একটা অ্যালার্জির সঙ্গে ছিল সম্ভাবনা, শরীরে অ্যালার্জি ছিল স্যার। আচ্ছা, দ্বিতীয় ভ্যাকসিনটা টাইমটি হাতে একটু ফোটার মতো হয়ে গেছে, ভয়ে আমি কোনো ওষুধ খাচ্ছি না স্যার। হাতে কি হয়েছে? ব্যথা হয়েছে এখানে? হ্যাঁ, ফোট হয়ে গেছে স্যার, হাতে, ডান হাতে র্যাশ বেরিয়েছে? ডান হাতে। ডান হাতে, ওকে। হ্যাঁ, ডান হাতে কি আপনার ডান হাতে কি র্যাশ বেরিয়েছে বলেন, অ্যালার্জির মতো? হ্যাঁ স্যার, ফোটা হয়ে গেছে, ফোট, এটা খুব জমে গেছে স্যার। আমি ভয়ে কিছু করছি না স্যার, হসপিটালে যাবো না, কি করবো? ওকে, বুঝতে পেরেছি। তো আপনি এটাতে মানে আপনি চিকিৎসা কিছু করাননি এখনো, তাই তো? হ্যাঁ স্যার, আমি একটাই ভ্যাকসিন নিয়েছি। আচ্ছা, আপনি ভ্যাকসিনটা কতদিন আগে নিয়েছিলেন? 3 শনিবার হয়ে গেছে স্যার, 3 শনিবার, প্রায় 1 মাস হয়ে গেছে, 25 দিন হয়ে গেছে। ওকে, আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে স্যার, আপনি শুনলেন, উনি ডান হাতে বলছেন ভ্যাকসিন নিয়েছেন, আর ডান হাতে ওনার মানে ফোড়ার মতো হয়ে গেছে, পুজ জমে গেছে, তো এটা বলছেন। এটা কি এনি হাউ রিলেটেড টু ভ্যাকসিন? এটা ভ্যাকসিনেশনের সাথে কোনো রিলেশন নেই,
ভ্যাকসিনের সাথে কোনো সম্পর্ক নেই। হাতে যদি যে কোনো কারণে পুজ জমে গেছে, ফোড়া গেলে হয়েছে বা তাহলে গোটা হয়েছে। এখানে লোকাল কোনো ডাক্তারকে দেখিয়ে তো অ্যান্টিবায়োটিক কিছু খেয়ে নিলে বা একটা লাগানোর মলম লাগালে ঠিক হয়ে যাবে। এটা ভ্যাকসিনের সাথে কোনো সম্পর্কই নেই। আচ্ছা, ভ্যাকসিনে কোনো কিছুই ক্ষতি করেনি ওনাকে। দর্শক বন্ধু, এটার সঙ্গে আপনি শুনলেন ডাক্তারবাবু কি বললেন, ভ্যাকসিনের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। একই সময় হয়েছে বলে আপনার এরকম মনে হতে পারে যে ভ্যাকসিন নিয়েছেন বলে। তো এখন এই মুহূর্তে আপনার শরীরে যদি অন্য কোনো সমস্যা হয়, সেটা কিন্তু সেটার জন্য ভ্যাকসিন দায়ী নয়। ভ্যাকসিন আপনাকে করোনা ভাইরাস থেকে রক্ষা করছে এবং আপনাকে অবশ্যই সময় মতো দ্বিতীয় ডোজটাও নিয়ে নিতে হবে। আর যেটা হয়েছে তার জন্যে নিকটবর্তী আপনার যে কোনো একজন জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে দেখা করলেই উনি হয়তো আপনাকে সুস্থ করে তুলবেন। স্যার, আমি বলছিলাম ছোটদের, আপনি 9 থেকে আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। ওকে, চলুন দেখে নিই আমরা কে আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি, গীতা বিশ্বাস। আমার বয়স 60 বছর। বলুন গীতা দেবী, কি জানতে চাইছেন? বলছি যে আমার না সুগার আছে, 4 বছর হয়ে গেছে। আচ্ছা, তো আমি কন্টিনিউ ব্লাড, কিন্তু আমার সুগারটা কমছে না। আমি আপনি ডাক্তার দেখাচ্ছি। আপনি লাস্ট কবে মেপেছিলেন এবং কত ছিল? যখন আমার প্রথম শুরু হয়েছে তখন আমার হচ্ছে 400 ছিল। আচ্ছা, 400 ছিল। না, আপনি শেষ কবে মেপেছিলেন এবং তখন কত ছিল সুগার লেভেল? এখন এই যে 15 দিন হয় মাপছি, মানে 200 আছে। খাওয়ার আগে? হ্যাঁ, না, 200টা কি খাওয়ার আগে না পরে? না, খাওয়ার আগে একটা দুইটা ওষুধ দিচ্ছে ডাক্তার বাবু, খাওয়ার আগে। না, আমি প্রথমে বলছি আপনি ব্যাপারটা বুঝুন। আপনি যে 200 বললেন সুগার ছিল, সেটা কি খাওয়ার আগে টেস্ট করেছিলেন রক্ত, নাকি খাওয়ার 2 ঘন্টা পরে যে রক্তটা নেয় সেটা? না, আমি হচ্ছে খাওয়ার আগে, তারপর আবার ভরা পেটে। কত হয়েছিল খাওয়ার আগে 200, ভরা পেটে কত হয়েছিল? এটা তো বলতে পারলাম না, কিন্তু আমি দেখলাম যে আমার 200 আছে এখন। আচ্ছা আচ্ছা, আপনি ওষুধ খাচ্ছেন তাই তো? ওটা তো আমি বলতে পারলাম না। ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ খাচ্ছি ওকে কন্টিনিউ। স্যার, কিছু জানবেন ওনার কাছে? হ্যাঁ, প্রথম আমার কমছে না। হ্যাঁ, ওষুধ খাচ্ছি, ডেইলি খাচ্ছি 2 টাইম। আচ্ছা, সুগারের ব্যাপারটা যেটা ডায়াবেটিস রোগে আপনারা ভুগছেন। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন গীতা দেবী, আপনি সঙ্গে থাকুন। স্যার বলছেন, কি বলছেন শুনুন। আছি লাইনে আছি। হ্যাঁ, আপনি শুনুন, লাইনে নয়, আপনি টিভিতে দেখুন। এবার টিভিতে দেখুন স্যার কি বলছেন, বুঝতে পারবেন। সুগার যে ব্যাপারটা শুধু ওষুধ খেলে হবে না, সুগারের সাথে আপনার প্রথমত নিয়মিত এক্সারসাইজ করা। ওষুধ তো আপনি অবশ্যই খাবেন, নিয়মিত এক্সারসাইজ করা বলতে যেমন ওনার যেহেতু 60 বছর আছে, মিনিমাম 30 মিনিট হাঁটা প্রয়োজন। আচ্ছা, সকাল বা বিকাল যখনই আপনি সময় পাবেন হাঁটবেন। আর খাওয়াটা একটু পরিমিত খাবেন। অ্যাকচুয়ালি আমরা যদি বাঙালিরা একটু বেশি ভাত খেয়ে থাকি, ভাতে যদি আমরা 3 বেলাই ভাত নিই, যতই আমরা ওষুধের পাওয়ার বাড়াতে থাকি, তাহলে কি হয়, সুগারটা ঠিক মতো কমতে চায় না। তো যেহেতু আপনার ওষুধ খাওয়ার পরও সুগারটা একটু বাড়তে যাচ্ছে, তো আমি আপনাকে বলবো আপনি সকাল 10টার সময় যদি ভাতের পরিবর্তে 2টা রুটি খান, দুপুরবেলা ভাত খান, আবার রাত্রেবেলা রুটি সবজি খান। আর এর মাঝখানে যদি আপনার খিদে পায়, মানে দুবেলা আপনি রুটি খাবেন, রাত্রে 3টে, পাতলা হলে 3টে, বাড়ি হলে 2টো, সকালবেলা 2টো রুটি আর দুপুরবেলা ভাত খান। আর এর মাঝখানে যদি খিদে পায় আপনার ফ্রুটস খেতে পারেন, আপেল, মোসাম্বি এগুলি খেতে পারেন, ফাঁকে ফাঁকে একটু একটু ফ্রুটস খান। তো এরকমভাবে আধা ঘন্টা এক্সারসাইজ করুন, খাওয়াটা কন্ট্রোল করুন। তারপরে আপনি আবার 15 দিন বা 20 দিন পরে আবার সুগারটা টেস্ট করেন। সুগার টেস্ট করার সাথে এটা একটা 3 মাসের HbA1c, এই টেস্টটা আপনি করালে ভালো হবে। তাহলে বোঝা যাবে যে আমি ওষুধ নেওয়ার পরও নিয়মিত খাচ্ছি, নিয়মিত শরীরচর্চা করছি, তারপরেও দেখা যাচ্ছে সুগারটা বেশি। তখন ডাক্তারবাবু হয়তোবা আপনাকে ট্যাবলেট থেকে ইনসুলিনের দিকে কনভার্ট হবে। ওকে, যদি আপনি এক্সারসাইজ করে বা খাওয়াটা একটু লিমিট করে নিন, যদি ঠিক থাকে তাহলে আপনি ট্যাবলেটই কন্টিনিউ করতে পারেন। আলটিমেট সুগারটা কন্ট্রোলে আনতে হবে। শুধু অনেকে কি ভাবে যে আমি ওষুধ খাচ্ছি, বাকি তো কোনো নিয়ম মেনে চলে না। সুগার খেলে অনেক কিছু খেতেও পারে না, যেমন মিষ্টি জাতীয় জিনিস খেতে নেই, মাটির নিচের জিনিস খেতে নেই, আর একটু লিমিট। সুগার রোগী খাওয়া বন্ধ করতে নেই, 3 বেলাই খেতে হবে, একটু কিন্তু পরিমিত আহার করতে হবে। চলুন দেখি আরেকজন বন্ধু আছেন টেলিফোন আমাদের সঙ্গে, কে আছেন?
হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যালো আহ। হ্যাঁ লাইনে আছি, আমি লাইনে আছি। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানা বারোবিশা থেকে বলছি। ওকে, আলিপুরদুয়ার থেকে বলুন কে বলছেন আর কি জানতে চাইছেন বন্ধু? আমি গোপাল চন্দ্র বিশ্বাস বলছিলাম আমি ওই আমার মিসেস প্রথম ডোজটা নিয়েছে ওই করোনা ভ্যাকসিনের। হ্যাঁ আচ্ছা আচ্ছা। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটা নেওয়ার পরে ওনার একটু মানে মাঝে একটু জ্বর হয়েছিল এবং কাশিটাও খুব বাড়তি ছিল। তা ওইখানে ওষুধ খাওয়ানো হয়েছে, তা এখনো কাশিটা তো কমেনি, জ্বরটা কমে গেছে। এতে কি কোনো অসুবিধা হবে? আচ্ছা, কতদিন আগে ভ্যাকসিন নিয়েছিল আর আপনার ওয়াইফের বয়স কত? বয়স ধরেন 33 হবে, আর ভ্যাকসিনটা নিয়েছে হয়তো 15 দিন হলো হয়তো হয়েছে। 15 দিন হলো। ওকে স্যার, জানবেন কিছু আমার কাছে? আচ্ছা, ওনার কি কোনো অসুবিধা হবে স্যার? না, ওকে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে আচ্ছা, থাকুন। ঠিক আছে, নমস্কার স্যার, নমস্কার। নমস্কার নমস্কার। এমনিতে করোনা ভ্যাকসিনের পরে ওই যেটা বলছিল, যদি কেউর অ্যালার্জি প্রবলেম থাকে, নিয়ম হলো অ্যালার্জি প্রবলেম যদি কেউ থাকে তাহলে অনেকেই জানে অ্যালার্জি বিভিন্ন কারণে হয়ে থাকে। ওই ক্ষেত্রে যদি কোনো পেশেন্ট মানে আগে একটু কাশি ছিল, তারপরে কাশি অবস্থায় বা জ্বর ভাব ছিল, ওই অবস্থায় অনেক সময় ভ্যাকসিন দিতে গেলে ডাক্তারবাবুরাও জিজ্ঞেস করেন না, বা যারা ভ্যাকসিন দেয় ওনারা জিজ্ঞেস করে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি নিয়ম হলো যদি কেউ অ্যালার্জির প্রবলেম থেকে থাকে আগের থেকে, ও পেশেন্ট জানে, ওরা জানে যে ওদের অ্যালার্জি আছে, বিভিন্ন খাওয়ার থেকে হতে পারে, কেউ চান টান করলে অসময় চান করলে ঠান্ডা হয়, গরমে বিভিন্ন- হয়ে যায় কেউ ডাস্টের থেকে ওরা জানে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যাদেরই অ্যালার্জি থাকে তো ভ্যাকসিন নেওয়ার, যদি যেমন ওনার প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে, দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার 3 দিন আগের থেকে বা 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে একটু অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেলে তাহলে আগামী দিনে এই ধরনের প্রবলেম হয় না। তারপরেও যদি অনেকে নিয়ে নেয় অ্যালার্জির ওষুধ ছাড়া, তো উনি যে বলছে কাশিটা এখনো আছে, তো ওই ক্ষেত্রে আপনি একটু অ্যালার্জি জাতীয় কোনো ট্যাবলেট, যেমন বলছিলাম লেভোসেট্রিজিন গ্রুপের ওষুধ, অ্যালার্জি জাতীয় কোনো ট্যাবলেট কন্টিনিউ 7 দিন নিন। আর যেই কারণে অ্যালার্জি হয়ে থাকে অনেকেরই জানা থাকে, তারপরেও যদি আমি বলে দিচ্ছি যেটা ছোট্ট নিয়ম, যে আপনি আগামী সেম 15 দিন একটু, যেটা কাশিটা মেইনলি হয়ে থাকে কোল্ড, ডাস্ট অ্যান্ড স্মোক অ্যালার্জি, তো আপনি আগামী 15 দিন ঠান্ডা জলে চান করবেন না, ঠান্ডা টক জাতীয় জিনিস কিছু খাবেন না, ফ্রিজের থেকে কোনো জিনিস বের করে সাথে না খাওয়া, স্মোক যেমন আমরা পুজো দিতে ধূপকাঠির ধোয়া বা এই ধরনের ধোঁয়া থাকে, যাতে না যায় ভেতরে। ধোঁয়া যা না যায়। আর ওই অনেক সময় আমরা পুজোর আগে ঘর টর সাফাই টাফাই করি, ঝাড়ুটার অনেকটা সেই বাঙালি ধুলোবালিগুলো যেন না না ঢোকে। ঢুকে, তো ওগুলো একটু অ্যাভয়েড করো, আর করতে হলে মাস্কটা ইউজ করে করা ভালো। তাহলে নাকে মুখে ঢুকবে ঠিক হয়ে যাবে। আর একটু গরম জলে নুন ফেলে গার্গল সকাল দুপুর রাত্রে 3 বার করলে মোটামুটি কাশি কম কাশি হয়ে কমে যাবে। যাবে। গোপালবাবু শুনলেন, ভয়ের কোনো কারণ নেই, ডাক্তারবাবু যেটা বললেন সেটা ফলো করলে হয়তো আপনার ওয়াইফের যে কাশিগুলো আছে বা হচ্ছে সেটা কমে যাবে। দেখি এবার কে আছেন টেলিফোনে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর তপন থেকে আমি শহীদুর রহমান বলছি। হ্যাঁ রহমান বাবু বলুন, কি জানতে চাইছেন? দক্ষিণ দিনাজপুর থেকে। আপনি টিভি সেট থেকে দূরে সরে আসুন। যে আমার শরীরে অ্যালার্জি আছে, মানে কি খেলে অ্যালার্জিটা কিভাবে সারানো যাবে সেই বিষয়টা। আচ্ছা রহমান বাবু, এভাবে অ্যালার্জি বললে তো আমরা বুঝবো না, একটু বিস্তারিত বলতে হবে। ডাক্তারবাবু জানবেন আপনার কাছে, আর তার আগে আপনার বয়সটা বলে ফেলুন একবার। আমার বয়স 49। 49। স্যার অ্যালার্জির ব্যাপারে কি জানবেন ওনার কাছে জেনে নিন আগে। অ্যালার্জি জিনিসটা যেটা, এটা তো আপনারা জানেন অ্যালার্জি আছে, কিন্তু এটা ব্লাড অ্যালার্জি যেটা, অ্যাকচুয়ালি এটা কোনো মারাত্মক কোনো রোগ না। না স্যার, ওনার কাছে ওনার কি অ্যালার্জি হয় একটু জেনে নিই আমরা। আপনার কিসের থেকে, মানে কি হলে আপনার অ্যালার্জি? অনেকের কোল্ড, ডাস্ট, স্মোক, অনেকের কোনো খাওয়ার থেকে হয়ে থাকে, অনেকে ডিম খেতে পারে না, অনেকে খাওয়ার থেকে স্যার, খাওয়ার থেকে। আপনি কি খেলে আপনার অ্যালার্জি হয়? পুঁইশাক, ওই যে পুঁইশাক ধরেন একটা শাকের মধ্যে পুঁইশাক বলি আমরা, হুম। এটা খেলে হয়, বেগুন খেলে হয়, কোনো মাংস খেলে হয়। আচ্ছা, আপনার খাওয়ার থেকে হয়। রহমান বাবু, খাওয়ার থেকে অ্যালার্জি হয়, তারপর কি হয়? মানে শরীরে চামড়ায় কোনো সমস্যা হয় না ভেতরে কোনো সমস্যা হয়? না, যখন আমি অনুভব করতে পারি যে এখন আমার শরীরটাকে যখন অ্যালার্জি হবে তখন শরীরটাকে চুলকাবে আর কি। আচ্ছা, ওকে। চুলকাবে মানে পটপট হবে শরীরটাকে, মানে চুলকানোর মতো লাগবে, ধীরে ধীরে তখন শরীরটাকে গোটা হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর শরীরে অন্য কোনো সমস্যা নেই তো আপনার? না না, অন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার সঙ্গে থাকুন। এবার টিভিতে দেখুন ডাক্তারবাবু বলছেন, কি বলবেন শুনুন। স্যার অ্যালার্জিটা আমি বলেছি, অ্যালার্জিটা তেমন কিছু না। আপনি যদি ভাবেন যে জিনিসগুলো আপনি বললেন এইগুলো একটু না খেলেই ভালো।
তারপরেও যদি আপনি নিয়ে থাকেন তাহলে মানে তেমন যেটা চুলকানি ভাব, অ্যাকচুয়ালি আমরা বলি অ্যালার্জিটা তো একটু ব্লাডের সমস্যা, এটা ইউসিনিফিল নামে একটা ব্লাড সেল থেকে ওটা বেশি হয়ে যায় ওই ফুডগুলো নিলে আর কি। Okay. তো ওই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করাই ভালো। আর যদি কেউ আপনি এগুলো নিয়ে নিয়েছেন ভুলবশত, যদি অ্যালার্জি হয়ে থাকে, তাহলে মিনিমাম লেবুসেট্রিজিন গ্রুপ একটা কম্পোজিশন আছে ওষুধ, ওই ওষুধটা আপনি মিনিমাম 10 ডেজ খান। আর একটা অ্যান্টি হেলমেন্ট মানে অ্যালবেন্ডাজল গ্রুপ কৃমির ওষুধ যেটাকে বলি, যাদের অ্যালার্জি প্রবলেম থাকে এরা 3 মাস পর পর একটা কৃমি, একটা অ্যালার্জির একটা কারণ হয়ে থাকে, আপনারা 3 মাস পর পর একটা অ্যালবেন্ডাজল 400 গ্রুপের একটা ওষুধ আছে, ওটা নিয়ে নেবেন। আর অ্যালবেন্ডাজল নেওয়ার সময় ঘরের সবাই মিলে এটা নিতে হয়, কৃমির ওষুধটা একসঙ্গে নিতে হয়। একসঙ্গে পরিবারের সবাই মিলে খেলে ভালো। আর অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো আপনি যেগুলো আপনারা জানেন যেটাতে প্রবলেম হয়, আগামী দিনে এটা অ্যাভয়েড করাই ভালো। ওকে রহমবাবু, শুনলেন স্যার কি বললেন, অ্যালার্জির ব্যাপারটা বিস্তারিত বলেছেন। দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। স্যার আমি রূপসানা খাতুন বলছি, আমি স্টুডেন্ট। হ্যাঁ বলুন আর রূপসানা। আমি মানে 1 মাস আগেই একটা মানে ভ্যাকসিন নিয়েছিলাম, কোভিডশিল্ড। তো তারপরে প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ আমি একদম অসুস্থ ছিলাম, মানে নাক থেকে কাঁচা জল, কাশি, তারপর মানে গা হাত পা পুরো ব্যথা, এরকম মাথা যন্ত্রণা, মানে উঠতে পারছি না বিছানা ছেড়ে, এরকম অবস্থা হয়েছিল। আচ্ছা রুকসানা, আপনি প্রথমে একটা জিনিস বলুন, যখন আপনি ভ্যাকসিনটা যখন নিয়েছিলেন তখন আপনি কমপ্লিটলি সুস্থ ছিলেন তাই তো? হ্যাঁ, যখন নিয়েছি তখন থেকে প্রায় 4-5 ঘন্টা পর্যন্ত সুস্থ ছিলাম। আচ্ছা, তারপর থেকে শুরু হয়েছিল। আচ্ছা স্যার কিছু জানবেন ওনার কোনো ডায়াগনোসিস করার জন্য, যে ওনার ওয়েট বা শরীরের অন্য কোনো সমস্যা? স্যার আমার বয়সটা 21 বছর। 21 বছর। আর আপনার এমনিতে বডি ওয়েট বা শরীরের ইমিউনিটি ঠিক আছে তো, সব ঠিকঠাক? যেহেতু আপনাকে দেখতে পাচ্ছি না তার জন্য জানতে চাইছি আমরা, মানে আপনি সুস্থ হ্যাঁ, আছেন? স্যার। ওকে, হ্যাঁ আমি সুস্থ, পুরোপুরি সুস্থ। ওকে ঠিক আছে রুকসানা, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে স্যার থাকুন। আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার আমার বাড়িতে মানে 1 বছরের একটা বাচ্চা আছে। আচ্ছা, তো ও না মানে প্রচন্ড অসুস্থ হয়, মানে জ্বর আসে, ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল। তো ওর প্রতি একটু আমরা বেশি কনসার্ন। তো ওকে এই সময়টা একটু মানে এই প্যান্ডামিক সিচুয়েশনে কেমন ভাবে কেয়ার করব একটু বললে সুবিধা হতো। ঠিক, ওকে ফাইন, সঙ্গে থাকুন রুকসানা, হ্যাঁ সঙ্গে থ্যাংক থাকুন। ইউ, থ্যাংক ইউ। স্যার প্রথমটা যেটা বলছে যে আজ প্রায় 1.5 মাস ধরে ও ভুগছে, মানে নাক দিয়ে জল পড়ছে বা যেটাই হচ্ছে, আর ভ্যাকসিন নেওয়ার 4-5 ঘন্টা পর থেকে বলছে যেহেতু এটা এখন মিথ হতে পারে একটা। আরেকটা হচ্ছে 1 বছরের একটা বাচ্চা আছে, ছোটবেলা থেকে অসুস্থ থাকে, ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল। তো আপনার সাজেশন চাইছে স্যার। প্রথম হলো যেটা বলছিলাম, যেটা ভ্যাকসিন নেওয়ার পরে যেটা প্রবলেম, হয়তোবা ওর এমনিতে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, ইমিউনিটি পাওয়ারটা যদি হয়তোবা উনি বুঝতে পারেননি, ওনার ইমিউনিটি পাওয়ার একটু কম আছে। ওনার প্রয়োজনীয় যেটা ভিটামিন নেওয়া দরকার হয়তোবা ফুডের মধ্যে সেরকম যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার জন্য আমাদের ভিটামিন সি, জিঙ্ক বা ভিটামিনযুক্ত সি, ডি, জিঙ্ক ভিটামিন সাপ্লিমেন্ট, ওইটা যদি নেওয়া হয় তো তাতে কি হয়, আর খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেওয়া হয়, যে টাইমলি খাওয়া দাওয়া, গ্রিন ভেজিটেবল বেশি খাওয়া বা গুড নিউট্রিশিয়াস ফুড খাওয়া, ড্রাই ফ্রুটস খাওয়া, আর একটা ভিটামিন সাপ্লিমেন্ট যেটার মধ্যে সি, ডি, জিঙ্ক যেটা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়, ওই সব একটা ভিটামিন সাপ্লিমেন্ট নিলে আশা করি উনি সুস্থ থাকবেন। আচ্ছা, আর তো এটা নেওয়া দরকার। আর একটু নিয়ম করে চলা, যেমন যেহেতু সর্দি কাশি সবসময় বুঝছো, ওনারও অ্যালার্জি প্রবলেম থাকতে পারে, ওনার অ্যালার্জিটা কোল্ড অ্যালার্জি হতে পারে। তো আপনি এখন আগামী যেহেতু একটু সিজনও পরিবর্তন হচ্ছে, আগামী একটা টাইম মেনটেন করা, দুপুর 12টার থেকে 1টার মধ্যে একটু কুমকুমে গরম জলে চান করা, ঠান্ডাটা অ্যাভয়েড করা, ফ্রিজের জিনিস না খাওয়া, এই অ্যাভয়েড করলে ভালো হবে, তাহলে উনি ফ্রিকোয়েন্টলি এফেক্ট হবে না। স্যার আমি আপনার দ্বিতীয় উত্তরটা দেওয়ার আগে আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে, একটু দেখিনি কে আছেন। তারপরে 1 বছরের বাচ্চাটা যেটা কথা বলছিলেন রুকসানা খাতুন, স্যার ব্যাপারে জানবো, দেখি কে আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, পূর্ব মেদিনীপুর থেকে ময়না থেকে বলছি, সঞ্জয় কুমার বিষয়। সঞ্জয় বাবু বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাচ্ছি, আমার খুব রাত্রে খুব কাশি হয়।
আচ্ছা, রাত্রিবেলা হয়? আমার খুব রাত্রে খুব কাশি হয়, রাত্রি ঠিক 10টার পরে কাশি শুরু হয় এবং সন্ধ্যাবেলা অল্প অল্প কাশি হয়। আচ্ছা, সঞ্জয় বাবু আপনার বয়সটা কত একবার বলুন আগে। আমার বয়স হচ্ছে 38। আচ্ছা, আর ধূমপান করেন আপনি? আর একটা হ্যালো, ধূমপান করেন? হ্যাঁ আমি একটু করি। ওকে, আর সেকেন্ড প্রশ্ন কি করবেন বলুন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার মিসেসের কালকে ভ্যাকসিনের ডেট আছে। আচ্ছা, তো মিসেসের এই মুহূর্তে অ্যালার্জি দেখা দিচ্ছে, মুখে অ্যালার্জি বেরোচ্ছে আর চোখগুলো লাল হয়ে চুলকাচ্ছে। ও কি ভ্যাকসিন নিতে পারবে কালকে আগামীকাল? ওকে, আপনি স্যার কিছু জানবেন ওনার কাছে? জানার তো নেই। আমার মিসেসের বয়স হচ্ছে 35। আর মুখের অ্যালার্জি ছাড়া অন্য কোনো সমস্যা নেই তো? না, অন্য সময় ওর একটু অ্যাসিডের ভাব আছে, প্রতিদিন অ্যান্টাসিড খেতে হয়। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। কাইন্ডলি যদি আপনি যদি বলেন আমি উপকৃত হব। ঠিক, থ্যাংক ইউ ফর কলিং। সঙ্গে থাকুন সঞ্জয় বাবু, সঙ্গে থাকুন। ওকে, থ্যাংক ইউ স্যার, সঞ্জয় বাবু যেটা জানতে চেয়েছেন সেটা তো নিশ্চয়ই দেবেন। তার আগে 1 বছরের বাচ্চাটার কথা যেটা জানতে চেয়েছিল সেটা একটু যদি উত্তর দিয়ে দেন। আচ্ছা, যেহেতু ও বলছিল ছোট থাকতে ওর নিউমোনিয়া হয়েছিল, তার মানে ওর লাং ক্যাপাসিটিটা কম, লাঙের কার্যক্ষমতাটা একটু কম। লাঙের যখন ফুসফুসে কর্মক্ষমতা কম, যেহেতু 1 বছর বাচ্চা, বেশিরভাগ আমি বলবো যে ও যাতে মার দুধটাই বেশি, মানে এক্সট্রা জিনিস খাওয়ানোর আগে মার দুধটা যাতে বেশি ও টাইমলি বেশি পরিমাণ নেয়। তাতে কি হয়, মা যে ব্রেস্ট ফিডিংটা হয় তাতে বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার বাড়বে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো হাইজেনিক কন্ডিশনটার দিকে একটু খেয়াল রাখতে হবে। মানে বাচ্চাকে খাওয়ানোর আগে যে মার হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ড্রেস পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর মার খুব নিউট্রিশিয়াস খাওয়া খেতে হবে। মা যদি ভালো খাওয়া খায়, এটা দুধের মাধ্যমে ওটা পাবে এবং ওর ইমিউনিটি পাওয়ার বাড়বে। কারণ ওর যখন ছোটবেলায় যেহেতু নিউমোনিয়া হয়েছে, তো ওর ওই ক্ষেত্রে কি হয়েছে, ওর ইমিউনিটি পাওয়ারটা কম হয়ে গেছে। এছাড়া ওই বাচ্চাটার ক্ষেত্রেও আমাদের মাল্টিভিটামিন সিরাপ বা ড্রপ আছে, ওইগুলি নেওয়া ভালো। হ্যাঁ, ওগুলো কন্টিনিউ নিতে হবে, মাল্টিভিটামিন ড্রপ। আর ব্রেস্ট ফিড যত বেশি করানো যাবে এই ধরনের বাচ্চাকে, তত ওর ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। ওকে, এবার স্যার পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সঞ্জয় বাবু দর্শক বন্ধু যিনি ফোন করেছিলেন, ওনার রাত্রিবেলা কাশি হয় 10টার পর, সন্ধ্যা থেকে একটু হয়, রাত্রি 10টার পর বেশি হয়। উনি ধূমপান করেন, উনি কি করবেন মানে সেটা জানতে চেয়েছেন। প্রথম কথা হলো, উনি যদি দীর্ঘ যে কোনো কাশি হোক, রাত্রে হোক আর দিনে হোক, যদি কেউ 3 মাসের বেশি কাশি থাকে, তাহলে উনার প্রথমত কিছু জেনারেল ব্লাড টেস্ট এবং এক্সরে করিয়ে নেওয়া ভালো। যে কোনো কাশি যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তাহলে এটা একটু ডাক্তারের অ্যাডভাইস নিয়ে কিছু টেস্ট করিয়ে নেওয়া ভালো। ওষুধ খাওয়া না খাওয়া পরের কথা। আর দ্বিতীয় আরেকটা জিনিস যেটা তিনি বলছিলেন, স্পেশালি রাত্রে কাশি হয়, ওটা দেখে বোঝা যাচ্ছে ওনার খুব সম্ভবত অ্যালার্জির কারণে হচ্ছে। যেমন আমি বলছিলাম স্মোক অ্যালার্জি, ও অ্যালার্জির কারণেই হতে পারে, বা কোল্ড অ্যালার্জি, যে দুটোই থাকতে পারে, এর কারণেই হয়ে থাকে। তো ওনাকে অ্যাডভাইস করব যদি স্মোকটা একটু অমিট করার জন্য, স্মোক আস্তে আস্তে কম করার জন্য। আর দ্বিতীয় কথা হলো একটু গার্গল করার জন্য, সকাল শাম রাত 3 বেলা গার্গল করা। স্পেশালি সারাদিন সময় না পেলেও রাত্রেবেলা ঘুমানোর সময় যাতে অবশ্যই গার্গল করে ঘুমায়। ওকে, কাশির প্রবলেমের জন্য। ওকে, সঞ্জয় বাবু আরেকটা প্রশ্ন করেছিলেন ওনার ওয়াইফের ভ্যাকসিন সম্পর্কে, সেটা বলবো, কিন্তু উত্তর চাইবো আপনার কাছে। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, দেখিনি উনি কি জানতে চাইছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন দর্শক বন্ধু, আর কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি গোমতী ত্রিপুরা থেকে, আমি গৌতম দাস বলছি। গোমতী থেকে গৌতম বাবু বলুন, কি জানতে চাইছেন? স্যার, আমার বিশেষ করে আমার একটু প্রেশারটা লো থাকে, প্রায় অধিকাংশ সময় প্রেশারটা লো থাকে। তারপরে আমার মাথা কি করে প্রেশারের লো। আপনার গৌতম বাবু, আপনি আপনার নিজের কথা বলছেন, আপনার প্রেশার লো থাকে, তাই তো? আমার নিজের কথা। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স 32। আপনি লাস্ট কবে প্রেশার মেপেছিলেন এবং তখন কত এসেছিল? স্যার, কালকে মেপেছি 90 উপরেরটা, আজকে মেপেছি 100 উপরেরটা। ও, কালকে ছিল 90 উপরেরটা, আর নিচেরটা কত ছিল? নিচেরটা কালকে 60 ছিল। 60। আর আজকে কত এসছে? আজকে নিচেরটা 70, উপরেরটা 170। ওকে, আপনার বয়সটা কত বললেন? 36। 32।
ওকে, আর অন্য কোনো সমস্যা আছে আপনার শরীরে? অন্য কোনো বলতে আমার বিশেষ করে আমার গলাটার মধ্যে মনে হয় অ্যালার্জি, প্রায় সময় খালি কফ কফ খালি ফালাইতে ইচ্ছা করে। আচ্ছা, বারবার কফ ওঠে গলার মধ্যে, গলা আটকে যায়? গলার মধ্যে যেমন আমার গলার আচ্ছা, অ্যালার্জি কি না কি থেকে আমি বুঝি না, খালি কফ ফালাইতে ইচ্ছা করে। ধূমপান করেন? না না, ধূমপান করি না। আচ্ছা, কোনো ধরনের নেশা নেই তো? না না। ওকে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন দর্শক বন্ধু, আপনার উত্তর দেবেন ডাক্তারবাবু। স্যার, আগামীকালকে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের দর্শক বন্ধু সঞ্জয়বাবু বলেছেন ওনার ওয়াইফ ভ্যাকসিন নেবে, কিন্তু মুখে অ্যালার্জি হয়েছে, বলছে এখন কি নেওয়া ঠিক হবে কিনা? তো প্রথম কথা হলো, যদি অ্যালার্জির সিমটম থেকে মানে যদি হয়ে থাকে তাহলে আগামীকাল ওমিট করেই ভালো, ভ্যাকসিনটা না নেওয়াই ভালো। তো উনি অ্যান্টি অ্যালার্জিক কোনো ট্যাবলেট নেবে, পার্শ্ববর্তী কোনো ডাক্তার থাকলে পরামর্শ নিয়ে আপনি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট মিনিমাম 5 ডেজ নিন, আপনি 5 দিন পরে মোটামুটি দিতে পারবেন। অ্যালার্জি চলা অবস্থায় যদি 4-5 দিন দেরি হয়, ভ্যাকসিনের কোনো কিছু হবে না, মানে আগে দিতে পারে না, পরে হলে কোনো প্রবলেম নেই। তো মিনিমাম 5 ডেজ কোর্স নেওয়া ভালো, নেওয়ার পরেই ভ্যাকসিনটা নেওয়া উচিত, তাহলে আরো বেশি ভালো হবে। ভালো হবে, ভালো হবে। ওকে, সঞ্জয়বাবু শুনলেন, গোমতী থেকে আমাদের বন্ধু ফোন করেছিলেন, তার আগে আরেকজন বন্ধু আছেন, দেখি কে আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি পূর্ব মেদিনীপুর থেকে ভগবানপুর থানা থেকে বলছি। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, ডাক্তারবাবু শুনছেন, আপনার নামটা বলুন আর কি জানতে চান বলুন। আমার নাম রাজকুমার পাত্র। হ্যাঁ, রাজকুমার বাবু বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমার শরীরের প্রচুর হয়, মানে গ্যাসের প্রবলেম হয়, এবং আজকে 4-5 বছর আমি এই প্রবলেমেই ভুগছি। আপনার বয়সটা কত রাজকুমার বাবু? আমার বয়স হচ্ছে 36। 36। ওকে, আপনার গ্যাসের সমস্যা হয়, বদহজমের সমস্যা হয়, এছাড়া অন্য কোনো কিছু? এবং শ্বাসকষ্ট হয় বেশি কাজ করলে, মানে। আপনি কি কাজ করেন এমনিতে? ডায়াবেটিস, হাইপারটেনশন আছে? আমি আগে টোটো চালাতাম, এখন কিছু কাজ করতে পারি না, হাঁপিয়ে যাই আর কি। আচ্ছা, আপনার শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা, মানে সুগার বা ডায়াবেটিস? হ্যাঁ, সুগার প্রেসারটা আছে। সুগার প্রেসার সব কি কন্ট্রোলে আছে, নাকি ওষুধ খান নাকি? হ্যাঁ হ্যাঁ, এলোপ্যাথি ওষুধ খাই, কন্ট্রোলে আছে। কন্ট্রোলে আছে, ওকে, সঙ্গে থাকুন রাজকুমার বাবু, ডাক্তারবাবু বলছেন আপনার বিষয় নিয়ে কথা বলছেন। হ্যাঁ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। তার আগে গোমতী থেকে ফোন করেছিলেন আমাদের দর্শক বন্ধু, ওনার প্রেশারটা বলছেন লোর দিকে থাকে, গতকালকে 90-60 ছিল, আজ 170, আর ওনার সমস্যা যেটা হয়, তো এরকম যেটা বলছেন, তো এটার জন্য উনি কি করবেন উনি জানতে চেয়েছেন। প্রথমত লো প্রেশার থাকলে প্রথমত আপনার ফ্লুইড, যেটা আমাদের একটা মানুষের ক্ষেত্রে, একটা অ্যাডাল্ট ক্ষেত্রে, একটা অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে মিনিমাম 3.5 লিটার মতো জল খেতে হবে, মিনিমাম 3.5 লিটার। হয়তো বা ওনার জল খাওয়াটা কম হচ্ছে, আর যখনই দিনের বেলা বা যে কোনো সময় যদি মাথা ঘুরতে হয়, তাহলে আমাদের ইলেকট্রোবায়ন নামে ইলেকট্রোলাইট সলিউশন থাকে, যখনই মাথা ঘুরাবে বা লো প্রেসারে কিছু সিমটম, উইকনেস ফিল করবে বা জল খেতে অনেক সময় ইচ্ছেও করে না, তো ওই ক্ষেত্রে উনি ইলেকট্রোবায়ন শরবত বা যেটা আমরা কি ওআরএস যেটাকে বলি ওটা নিতে পারে। এছাড়া বা নিজের ঘরেও ওআরএস বানানো যায়, চিনি লবণ দিয়ে, মাত্রা চিনি 1 চামচ চিনি আর একটু চিমটে নুন দিয়ে শরবত বানিয়ে সেবন করতে পারে। তো 3.5 লিটার জলটা যাতে প্রপার হয়। দ্বিতীয়ত খাওয়া দাওয়াটা যাতে 3 বেলা খাওয়া হয় পর্যাপ্ত পরিমাণ, মানে অনেকে আছে সকাল থেকে কিছু খায় না, বেলা দুটোই খায়, বা জলও সেরকম খাওয়া হয় না, সেই ক্ষেত্রে প্রেশারটা লো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের নিয়ম হলো যাদের লো প্রেশার, আপনারা অল্প অল্প করে ফ্রিকুয়েন্ট ডায়েট নিন। ওনার কফ আটকে যায়, বারবার মনে হয় যে কফ উঠে আসে, এটা লো প্রেশারের জন্য অল্প অল্প করে আপনি ফ্রিকুয়েন্টলি খাওয়া দাওয়া করেন, আর খাওয়াটার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা প্রপার অ্যামাউন্ট যতটুকু খাওয়া দরকার সেরকম খাচ্ছেন কিনা, আর সাথে যাতে কিছু যেমন ফ্রুটস সাপ্লিমেন্ট থাকে, ফল টল থাকে, জলের কথা বললাম, জল খায়, তো ঠিকমতো যদি টাইমলি খাওয়া দাওয়া করে জলটা 3.5 লিটারের মতো খায়, প্রেশার ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম নেই। আর যেটা কফের কথা বলছে, সবসময় কফ থাকে, ওটা তো বললাম, ওই হয়তো স্মোক করেন কিনা বলছেন, উনি স্মোক করেন না বললেন, তাহলে একটু গরম জলে নুন ফেলে গার্গল করবে,
আর ঠান্ডা জলে চান করবে না, আর চানটা একটা টাইম মেনটেন করবে, এরকম না যে সন্ধ্যাবেলা গিয়ে চান করো, রাত্রে চান করো, যখন খুশি জল ঢেলে দিলে হলো না। ওইটা না, ওইটা ক্ষেত্রে অ্যালার্জিটা হয়, গলার অ্যালার্জি। তো গার্গল 3-4 বার করবে। আর 12টার থেকে 1টার মধ্যে, এখন ভালো রৌদ্র ওঠে, রোদ্রে জল রেখে দিলে সকালবেলা ওই 12টার থেকে 1টার মধ্যে চান করবে, কুমকুমে গরম জলে চান করা আর কি। তো ওই ক্ষেত্রে ঠিক হয়ে যাবে, কফ ঠিক হয়ে যাবে। ওকে, শুনলেন দর্শক বন্ধু, রাজকুমার বাবু ফোন করেছিলেন। তার আগে দেখি ওনার উত্তর নেওয়ার আগে আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নারায়ণপুর থেকে বলছি, বাঁকুড়া জেলার নারায়ণপুর থেকে। আচ্ছা, বাঁকুড়া জেলার নারায়ণপুর থেকে বলছেন। দর্শক বন্ধু, আপনি টিভি সাইড থেকে দূরে সরে আসুন, না হলে কথা বলতে পারবেন না। আর না হলে আপনি একবারে বলে ফেলুন আপনার নাম কি আর কি জানতে চাইছেন। আমার নাম সাহেব সেনাপতি। আমার মানে সামান্য বাঁ সাইডের বুকে একটু ব্যথা করে। বাসে তাহলে এটা আপনার হার্টের প্রবলেম না কি আমার অন্য কোনো সুগার প্রেশার কিছুই নাই? আমি ডাক্তার দিয়ে চেক করেছি। আপনার বয়স কত? তাহলে এখন আমার বয়স হচ্ছে আপনার 59 বছর। 59 বছর। আচ্ছা, ও শরীরে অন্য কোনো সমস্যা নেই তো আপনার? না, আমার আর অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, ধূমপান করেন? না, মানে আমি ধূমপান না করাই, কোনো আমি সন্ধ্যাবেলা একান্তি ধূমপান করি মাঝে মধ্যে। ওকে, ঠিক আছে। ভ্যাকসিন নেওয়া চলবে? আপনার কি ভ্যাকসিন নেওয়া চলবে? আসল প্রশ্ন হচ্ছে এটা, আপনি কি ভ্যাকসিন নিতে পারবেন কিনা। ওকে, কি একটা ডোজও নাও? আপনি কি একটা ডোজও নেননি এখনো? 59 বছর বয়স আপনার, আপনি কি একটা ডোজও নেননি? না, একটি ডোজ আমি নিইনি। আচ্ছা, এটা তো আপনাকে বলে দিতেই হবে যে আপনাকে এক্ষুনি ভ্যাকসিন নেওয়া। না, প্রথম ডোজও নিইনি। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। স্যার, ওনারটা বলে দিন আগে ভ্যাকসিনটা, তারপর রাজকুমার বাবুর প্রশ্নে আসছি। আরেকটা ফোন নেওয়ার আগে ওনার ভ্যাকসিন নেওয়া উচিত কিনা উনি জানতে চেয়েছিলেন। ভ্যাকসিন অবশ্যই নিতে হবে, ভ্যাকসিন আপনার নেওয়া খুবই দরকার। আর ওনার বুকের বাঁদিকে একটু ব্যথা করে বলছেন, তার জন্য উনি বলছেন ভ্যাকসিন নেবেন না। বাঁদিকে যদি উনি বলেছিলেন টেস্ট করার পরে কিছু পাইনি, তো বাঁদিকে বুক ব্যথা হলে প্রথম তো আমি অ্যাডভাইস করবো ইসিজিটা করিয়ে নেওয়া ভালো। ইসিজি করিয়েছেন, যদি না করিয়ে থাকেন করে থাকুন। আর দ্বিতীয় যেটা বলছি, বাঁদিকের ব্যথা অনেক সময় মাস্কুলার স্ট্রেইনে হয়ে থাকে, মাস্কুলার পেইন হয়ে থাকে মাঝে মধ্যে। তো মাস্কুলার পেইন হয়ে থাকতে পারে বা গ্যাসের থেকেও হয়ে থাকতে পারে। এটা রেডিয়েটিং পেন হয়, যদি এপিগ্যাস্ট্রিকটা আমাদের এপিগ্যাস্ট্রিক পেইন থাকে, ওইটা রেডিয়েটিং হয় বাঁদিকে। তো সব বাঁদিকের ব্যথাই যে হার্টের ব্যথা ওটা না। তারপরও আমরা বলি যে বাঁদিকে যদি ব্যথা হয় তাহলে একটা ইসিজি করিয়ে নেওয়া ভালো, তাহলে মনের ভয়টা চলে যায়। যদি ইসিজির মধ্যেই ধরা পড়ে যায় কোনো হার্ট রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা। আর এমনিতে আমি বলবো যে একটু খাওয়া দাওয়াটা নিয়ম করে খাওয়ার জন্য, গ্যাসের একটা ট্যাবলেট নেওয়ার জন্য, এবং ভ্যাকসিন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিয়ে নেওয়ার যাওয়ার জন্য। জন্য। ওকে, পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমার বাবু ফোন করেছিলেন। ওনার গ্যাসের সমস্যা, শ্বাসকষ্ট হয়, ওনার সুগার প্রেশার আছে কিন্তু কন্ট্রোলে আছে বলছেন। ওনার বয়স 36। উনি কি করবেন সেটা জানতে চেয়েছেন। তো প্রথম কথা হলো, যদি প্রেশার সুগার ঠিক আছে, কিন্তু প্রেশার সুগারের সাথে যেটা আমি বলছিলাম, আগেও বলেছিলাম যে প্রেশার সুগার থাকলে শুধু ওষুধ খেলে হবে না, ডেইলি এক্সারসাইজ করা। উনি টোটো চালাতেন, মানে আমাদের এখানে টমটম যেটা বলি, তো পরিশ্রম করতেন, এখন সেটাও চালাতে পারছেন না বলছেন, মানে এতটা অসুস্থ হয়ে পড়েছেন। তো আধা ঘন্টা এক্সারসাইজ করা, তারপর খাওয়া দাওয়া টাইমলি খাওয়া, পুষ্টিকর জাতীয় খাওয়া, এগুলো তো খেয়াল রাখতে হবে। তো আর যাদেরই ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে একটু গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রাইটিস, লেট্রিন ক্লিয়ার না হওয়া, গ্যাস্ট্রাইটিসের একটা প্রবলেম থেকেই যায়। স্যার, আমি একটু ফিরে আসবো, আমি একটু দেখিনি একজন বন্ধু অপেক্ষা করছেন অনেকক্ষণ, ওনার ফোনটা একটু রিসিভ করে নিই, তারপরে ব্যাপারটায় আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আপনি টিভি সাইড থেকে দূরে সরে আসুন বন্ধু, নাহলে কথা বলা যাবে না। কে বলছেন, কোথা থেকে বলছেন, আর কি জানতে চাইছেন বলে ফেলুন। আমি বীরভূম থেকে বলছি, সেনাপতি মন্ডল। বীরভূম থেকে সেনাপতি বাবু, হ্যাঁ বলুন। আমি হার্টের মানে হার্ট ব্লক হয়েছিল, ডিস্টেন্স লাগিয়েছি, এখন ব্লাড সুগার নর্মালে আছে, তো একটু ব্যথা হচ্ছে বুকে, তো কি করবো আর কি? আচ্ছা, আপনার হার্ট ব্লক ছিল? হার্ট ব্লক ছিল, অপারেশন হয়েছে আর কি। অপারেশন হয়ে গেছে, এখন কি হচ্ছে সমস্যা? ব্লক হয়েছিল, অপারেশন স্টেন লাগিয়েছে আর কি। আচ্ছা, এখন
আপনি এখন সমস্যা বলতে তার সুগার অল্প ছিল, সুগার আর চাপ নর্মাল আছে। এখন আপনি জানতে চাইছেন কি সমস্যা কি তাহলে এখন আপনার? সমস্যা বলতে আমার সমস্যা বলতে ধরুন সুগারটা আপ ডাউন হয় আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি সেনাপতি বাবু আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। আমরা আপনার বিষয় নিয়ে আলোচনা করব। আপনার সুগার আপ ডাউন করছে, মাঝে মধ্যে ফ্লাকচুয়েট করছে। ওকে, তার আগে যেটা বলছিলেন স্যার, গ্যাস আপনি বলছেন সুগার হলে পরেই হজমের একটু সমস্যা হয়। হ্যাঁ, আমাদের বাওয়েল মুভমেন্ট থাকে, ইন্টেস্টাইনের মুভমেন্ট একটু কম হয়ে যায়, যার জন্য বাওয়েল ক্লিয়ার হয় না, মানে ল্যাট্রিনটা ঠিক মতো হয় না। আর সুগার থাকলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ডায়েট নিতে হয়। তো ফাইবার ডায়েট নিলে ভালো। শাকসবজি জাতীয় খাবার, শাকসবজি জাতীয় খাওয়াটা একটু বেশি পরিমাণ খাবে, জলটা মিনিমাম 3-3.5 লিটারের মতো খাবে। যখন আপনাদের বাউল ক্লিয়ার হয়ে যাবে, মোশন ক্লিয়ার হবে, তখন ওই ক্ষেত্রে ওনার গ্যাসের প্রবলেম তেমন থাকবে না। আচ্ছা, তো ওই যে এক্সারসাইজ করা, ফাইবার জাতীয় খাওয়াটা বেশি খাওয়া, আর জলটা ঠিক মতো খেলে ওনার সময় মতো খাওয়া সময় মতো খাওয়া, নিয়মিত এক্সারসাইজ করা, আর ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করা, মানে নন ভেজিটেরিয়ানটা একটু কম খাওয়া। ওকে, ওই ক্ষেত্রে গ্যাসের প্রবলেম থাকবে না তার। ঠিক আছে। বীরভূম থেকে সেনাপতি মণ্ডল ফোন করেছিলেন, ওনার অপারেশন হয়েছে, ওটা স্টেন বসিয়েছেন, ওটা অন্য ব্যাপার। কিন্তু এই মুহূর্তে সুগার ওনার আপ ডাউন করেন মাঝে মধ্যে, কখনো বাড়েন কখনো কমেন। তো প্রথম কথা হলো, যেহেতু ওনার বুকে স্ট্যান্ড বসানো আছে, ওই ক্ষেত্রে আমাদের উনি যাকেই দেখান ফ্যামিলি ফিজিশিয়ান, ওনার প্রথম এইম হলো সুগারটাকে ঠিক রাখা। কারণ সুগার যদি ঠিক না থাকে, আমাদের যে বিভিন্ন কমপ্লিকেশন অ্যারাইজ হয়। কারণ সুগার একটা এরকম রোগ, এটা সব ভাইটাল অর্গানগুলিকেই বেশি এফেক্ট করে থাকে। তো যেহেতু উনি স্ট্যান্ড বসিয়েছেন, যেহেতু বাঁদিকে একটু ব্যথা বলেছিল, ওই ক্ষেত্রে যারাই স্ট্যান্ড বসিয়ে থাকে, আমরা এজ এ ডক্টর হিসেবে অ্যাডভাইস করি যে আফটার 6 মান্থ ইন্টারভেল, মানে 6 মাস অন্তর অন্তর ওনার লিপিড প্রোফাইল, মানে যেটা কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড যেটাকে বলে থাকে, লিপিড প্রোফাইল এবং ইসিজিটা রিপিট করা। আচ্ছা, কি পজিশনে আছে, হার্টের অ্যাক্টিভিটিটা কিরকম আছে, কোলেস্ট্রলটা, কারণ কোলেস্ট্রলটা আমাদের মানে কি রক্তটা ভারী, কোলেস্ট্রল হলো রক্তের মধ্যে ফ্যাট গ্লোবিউল বেশি থাকে। তখন কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি, তখন রক্তটা ভারী হয়ে যায়। তো আর্টিফিশিয়াল স্টেন্টে যদি ভারী হয়ে যায়, তখন ওই ক্ষেত্রে একটু যখন ব্লাডটা যে ফ্লোতে যাওয়ার দরকার, যদি রক্তটা ভারী থাকে সেই ফ্লোতে যেতে পারে না, সেই ক্ষেত্রে একটু পেইন হতে পারে। তো ওনার আর্জেন্ট লিপিড প্রোফাইল করানো উচিত এবং একটা ইসিজি করানো উচিত। আর সাথে সুগারটা যাতে ঠিক থাকে, লিপিড প্রোফাইল, ইসিজি এবং র্যান্ডম সুগার বা সুগার জাতীয় করে, তো উনি ডক্টর অ্যাডভাইস নেওয়া খুব জরুরি। এবং ওষুধের মাত্রাটা হয়তোবা তখন যদি কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে বা কোলেস্ট্রল না খেয়ে থাকে, ওখানে ডাক্তারের পরামর্শ নিয়ে ওটা অ্যাডজাস্ট করতে হবে বা ডোজটা বাড়াতে হবে। তো ডাক্তারের পরামর্শ নেওয়া খুব দরকার, উনি তাড়াতাড়ি সম্ভব। ওকে স্যার, আপনি কাশির কথা হচ্ছিল, এখানে কয়েকজন বন্ধু কাশি শ্বাসকষ্ট কথা বলছেন। আমরা অনেক সময় দেখেছি সিনিয়র সিটিজেনরা বিশেষ করে কাশির জন্য ইনহেলার নেন রেগুলার। ইনহেলার নিলে কাশি কম থাকে, ইনহেলার না নিলেই কাশি বেড়ে যায়। এটা কি স্যার রেগুলার হ্যাবিট হয়ে যাবে? এটা কি ক্ষতি হচ্ছে নাকি ঠিক আছে? কাশি যেটা যাদের দীর্ঘদিন, যাদের বয়স্ক আছে, তাদের ক্ষেত্রে কি হয়, যাদের স্পেশালি যারা ক্রনিক স্মোকার হয়ে থাকে, তো যারা ক্রনিক স্মোকার ছোট্ট থাকতে থেকে খায়, 25-20 ইয়ার্স থেকে খেয়ে থাকে, আফটার 50 দেখা গেছে, যদি এক্সরে আমরা করাই, দেখা যায় ওইটাকে এমফাইসেমাটাস লাং বলা হয়। দেখা গেছে অনেকগুলো লাংস আছে না, প্রপার এক্সপানশন হয় না। সেল ঠিক আছে, আমাদের যে রেসপিরেটরি রেট এক্সপানশন হওয়ার দরকার শ্বাসের সাথে, ওই ধরনের এক্সপানশন হয় না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি করে, আমাদের যে এই যে স্প্রের কথা বলছো, এগুলো হচ্ছে ব্রঙ্কো ডাইলেটার, আমাদের লাং সেলগুলিকে ডাইলেট করে একটু এক্সপানশন করতে সাহায্য করে। তো আমরা ওই ক্ষেত্রে আজকাল অনেকেই যখন সিজন পরিবর্তন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সিজনের সাথে একটু একটু কুয়াশাও পড়ে, অনেক সময় রাত্রে বের হলো বা কোথাও একটু কুয়াশার থেকে সিজন পরিবর্তন থেকে সর্দি কাশি হয়। কিন্তু বেশিরভাগ আফটার 50 যারা ক্রনিক স্মোকার থাকে, তাদেরকে এমফাইসেমাটাস লাং থাকে, লাংটা সেই পরিমাণ এক্সপানশন হতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা ওই যে ইনহেলারগুলি ব্রঙ্কোডাইলেটর দিয়ে থাকি। ওই ক্ষেত্রে কি হয়, আমাদের সেলগুলিকে এক্সপানশন হতে সাহায্য করে। এটার কোনো সাইড এফেক্ট নেই, এটা নিলে সেফ। তাহলে আমাদের লাং সেলগুলি যে সব, মানে আমাদের তো লাং সেলে
অনেক সেলই থেকে থাকে, কিছু কয়েকটা যেটা স্মোকের কারণে কোনো কাজ করে না ঠিক মতো, ওদের যতটুকু কাজ করা দরকার ততটা করে না, সেটা করতে শুরু করে। সেটা করতে হেল্প করে আর কি। এটা কি দিনের পর দিন প্রেসার ওষুধের মতো দিনের পর দিন নেওয়া যেতে পারে, মানে বছরের পর বছর, তাতে কোনো সমস্যা হবে না? না, ওই ক্ষেত্রে দেখা গেছে যারা এই ধরনের রোগে ভুগে আমরা তখন এক্সরে করাই, এক্সরে করালে দেখা যায় যে এমফাইজেমাটাস লাংয়ের পরিমাণ যদি 30-40% বেশি হয়ে থাকে, বা যারা ব্রঙ্কাইটিস বলে, ক্রনিক ব্রঙ্কাইটিস, মানে অলরেডি হয়ে গেছে ওদেরকে, মানে প্রায় সেলগুলি সেরকম এক্সপানশন হতে পারে না, তখন আমরা ওনাকে বলি যাতে বাকি সেলগুলি যাতে সেফ থাকে, কারণ তাহলে কি হয়, কিছু সেল যদি হয় বাকি সেলগুলির উপর পরিশ্রম বেশি হয়, তো ওইগুলি যদি বেশি কাজ করে তাহলে ওরাও উইক হয়ে যায় অন্য যে ভালো সেলগুলি থাকে। সেই ক্ষেত্রে আমরা বলি যে সকালবেলা ঘুমের থেকে ওঠার সময় আর রাত্রে ঘুমানোর সময় যদি আপনি দুবার করে স্প্রে নেন, এটা মাত্রা আছে, রোগের গুরুত্ব বুঝে এক্সরে রিপোর্ট দেখে আমরা বলি 200 মাইক্রোগ্রাম না 400, ওইভাবে ডোজ আমরা অ্যাডজাস্ট করি। ওই ক্ষেত্রে নিলে যারা ক্রনিক ব্রঙ্কাইটিস আছে তাদের ক্ষেত্রে সেফ থাকে, তাহলে বাকি যেটা হয়ে গেছে স্মোকের ফলে বাকি সেলগুলো ইফেক্টিভ এবং ভালো থাকে। ওকে, ওই ক্ষেত্রে কন্টিনিউ নেওয়াই ভালো। অরাল ট্যাবলেট থেকে ইনহেলার নেওয়া সবচেয়ে বেস্ট এবং ইফেক্টিভ। ওকে স্যার, খুব বেশি সময় আমাদের হাতে নেই, পুজো আসছে স্যার, আমরা বারবার একটা জিনিসই করি, পুজোর সময় খাওয়া এবং ঘুম, আমাদের টাইম টেবিল তো আমরা মেনটেন করি না আমাদের লাইফে। এই 4টে দিন আমরা একটু বেখেয়াল থাকার চেষ্টা করি বা হয়ে যাই, তো কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, বা পোস্ট কোভিড পেশেন্ট যারা আছে, আপনার কি মনে হয় তাদের কি ফুড হ্যাবিটসে কি কি জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে? আরেকটা জিনিস যেটা ছুটে গেছে আমি বলতে বলি, আমাদের যে বাচ্চাদের ক্ষেত্রে 9-12 বা যেটা ক্ষেত্রে, বা যারা ছোট্ট শিশুরা 1 বছর। স্যার এই প্রশ্নটা আমরা মিস করে গেছি, আমরা এটা বলবো, কিন্তু একজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে, একটু দেখিনি। হ্যালো হ্যালো, দর্শক বন্ধু, আপনি টিভি সেট থেকে দূরে সরে আসুন, না হলে কথা আপনি টিভিতে বললে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন না টিভিতে শুনে। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি কল্যাণপুর থেকে বলছি। কল্যাণপুর থেকে। খগেন্দ্রবাবু বলুন, কি জানতে চাইছেন আপনি? বয়স 87। ওকে, বলুন বলুন কি জানতে চাইছেন খগেন্দ্রবাবু? আমার তো সুগার রোগী, আর সম্পূর্ণ পটা ফুলে হাঁটাহাঁটি করতে পারি না। আচ্ছা, সুগারের সমস্যা, হাত পা ফুলে যায়, ওকে। আর সুগার এমনিতে কত থাকে আপনার, মানে কত ছিল আপনি বলতে পারবেন লাস্ট? সুগার 170 আচ্ছা, সুগারের সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা আছে খগেন্দ্রবাবু আপনার? কি আছে সঙ্গে বললেন? সুগার, ওকে। এটা কি অপারেশন করা যাইব? সুগারের অপারেশন? প্রোস্টেট গ্ল্যান্ডটা কি বলে? ও গলব্লাডার স্টোন, ওকে, গলব্লাডার স্টোন হয়েছে আপনার, ওকে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন খগেন্দ্রবাবু, সঙ্গে থাকুন, আমি ব্যাপারটা একটু বুঝতে পেরেছি। স্যার, উনি 87 বছর বয়স, ওনার সুগার আছে, মাপটা ঠিক বলতে পারেননি, উনি বলছেন যে সুগার বেশি থাকে, 170 বলছিলেন একবার। ওনার গলব্লাডার স্টোন হয়েছে, অপারেশন করতে পারবেন কিনা এটাই বোধহয় উনি জানতে চেয়েছেন। কথা শুনে তো মনে হলো অসুস্থ আছেন। এমনিতে পাটাও ফুলা বলেছেন, পা ফুলা, হাত ফুলা বলেছেন। হ্যাঁ, প্রথম কথা হলো সুগার আছে, গলব্লাডার স্টোন আছে, প্রথমত দেখতে হবে গলব্লাডার স্টোনটার সাইজটা কত। নর্মালি 1 সেন্টিমিটার যদি নিচে থাকে, যেহেতু ওনার সুগার আছে, আমরা ওয়েট অ্যান্ড অবজার্ভ অপেক্ষা করব, দেখব, এবং ওই ক্ষেত্রে আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার দিকে নজর দিতে হবে ডাক্তার অ্যাডভাইস নিয়ে। যেহেতু পা ফুলা বলছে, ওই ক্ষেত্রে প্রথমত আমাদের কিছু, যেহেতু সুগারের রোগটা মেইনলি কিডনিকে এফেক্ট করে থাকে, তো ওই ক্ষেত্রে আমাদের ক্রিয়াটিনিন আছে, ওনার ডক্টর অ্যাডভাইস নিয়ে যে সুগারের কারণে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে, ওইগুলো দেখা দিয়েছে কিনা প্রথমে আমরা টেস্ট করে বের করতে হবে। সুগারের সাথে ওইগুলো, যেমন সিরাম ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিড থেকে পা ফুলতে পারে, বা ক্রিয়াটিনিন আছে, সোডিয়াম পটাশিয়াম কি আছে, সবগুলি ভাইটাল যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে ওইগুলো আমরা ঠিক করতে হবে। সব ভাইটাল যদি ঠিক থাকে এবং সুগারটাও যদি ঠিক থাকে, এবং যে গলব্লাডার স্টোনের সাইজ যদি 1 সেন্টিমিটারের বেশি হয়ে থাকে, তাহলে সব টাইটারগুলো ঠিক করে
ওই অপারেশন করা যেতে পারে। কারণ ওটা করতেই হবে, না হয় এটার থেকে স্টোনের থেকে অন্য কমপ্লিকেশন শুরু হবে, সমস্যা হতে পারে। তো প্রথমত ওনাকে প্রপার ডক্টর ঘরে না বসে থেকে আর্জেন্ট ডক্টর অ্যাডভাইস নেওয়া ভালো। প্রথমে তো সুগার যাকে দেখান ওনার সাথে পরামর্শ নিয়ে সুগারটা ঠিক রাখতে হবে, এবং ওনার সাথে যদি সুগারের থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ওটাকে ঠিক করতে হবে। ওটা ঠিক করে তারপরে একজন সার্জিক্যাল অ্যাডভাইস নিতে হবে। শুনলেন খগেনবাবু, ডাক্তারবাবু কি বললেন। দেখি আমাদের সঙ্গে আজ আমাদের শেষ বন্ধু কে আছেন টেলিফোন লাইনে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছি কলকাতা থেকে, বলরাম সরকার। বলরাম বাবু বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ তো বলছি আমার হচ্ছে কি ওই গ্যাস হচ্ছে, আর মুখটা যেন জাম মতো হয়ে থাকে। মুখ জাম হয়ে থাকে? হ্যাঁ। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 50-52 হবে। 50-52 হবে। শরীরে অন্য কোনো সমস্যা নেই তো আপনার? না, সেটা মানে অন্য কিছুর জন্য ওষুধ খান না তো রেগুলার? না, কোনো ওষুধ খাওয়া হয় না। আচ্ছা, আর এমনিতে কি কাজ করেন আপনি? আমি কাজ করি ইলেকট্রনিক্সে। ইলেকট্রনিকের খাওয়া দাওয়া সবকিছু টাইমলি করতে পারেন? পরিমিত আহার করতে পারেন? কোনো দিন ঠিক হয়, কোনো দিন ঠিক হয় না। ওকে, ঠিক আছে, সঙ্গে থাকুন বলরাম বাবু, সঙ্গে থাকুন আপনি। স্যার আমাদের হাতে খুব বেশি সময় নেই। বলরাম বাবু যেটা জানতে চেয়েছেন উনি আপনি শুনেছেন। গ্যাস হওয়াটা মেইনলি আমরা যে খাওয়া দাওয়া করি, এটা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা যা খাওয়া দাওয়া করি এর জন্য একটা এনজাইমের দরকার হজম করার জন্য। যদি আমাদের লিভার থেকে সেই প্রপার এনজাইম বের না হয়, সেটা হজম করতে হয়। তো ওই ক্ষেত্রে আমরা ওনার লিভারের সমস্যা থাকতে পারে। উনি বলছেন টাইমলি খান না, যেহেতু ইলেকট্রনিকের কাজ করেন। আমি ওনাকে বলবো যে আপনি ওই শারীরিক যে চর্চা, শরীর চর্চা, আধা ঘন্টা সময় বের করে আপনি শরীর চর্চা করুন। খাওয়া দাওয়ার মধ্যে ফ্যাট জাতীয় জিনিস অ্যাভয়েড করুন এবং একটু টাইমলি খাওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি আর জলটা 3.5 লিটারের মতো খাওয়া দাওয়া মানে ডেইলি চেষ্টা করবেন 3.5 লিটারের মতো নেওয়ার। তো ওই ক্ষেত্রে আশা করবো ওনার গ্যাস ঠিক হয়ে যাবে, এটা কোনো বিশেষ ঠিক হয়ে যাবে। স্যার আপনি ছোটদের কথা বলছিলেন, পুজো এসে গেছে, ছোটদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলছিলেন আপনি। ছোটদের ক্ষেত্রে আমি সব প্যারেন্টসদের বলবো যে আপনারা, ছোটরা তো আনন্দ করবে অবশ্যই। তো আমাদের বাড়ির পাশে যে কোনো ভিড়ভাড় কম থাকে, যেখানে বড় বড় প্যান্ডেলগুলোতে ভিড়ভাড় বেশি বা যেখানে সুন্দর পূজা ভিড়, ওইসবগুলো অ্যাভয়েড করাই ভালো বাচ্চাদের ক্ষেত্রে। যেহেতু আমাদের তৃতীয় ঢেউতে বাচ্চারাই বেশি এফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি, বাচ্চারা তো পূজা দেখতে বেরোবে। তো আপনারা আশেপাশে যেখানে ভিড় কম থাকে ওইখানেই আপনারা নিয়ে যান। আর সন্ধ্যার পরে ভিড়টা বেশি হয়, তো ওই ক্ষেত্রে অ্যাভয়েড করা, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে বেরোয়া অ্যাভয়েড করাটাই ভালো। আপনারা সকালের দিকে বা সন্ধ্যার আগের টাইমটা আপনারা বাচ্চাদেরকে নিয়ে বেরোন। আর চেষ্টা করবেন নিজেদের মধ্যে যাতে দূরত্বটা একটু বজায় থাকে, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি। আর দ্বিতীয় যেটা বলছেন আপনারা বাইরের খাওয়া দাওয়ার ক্ষেত্রে, দেখা যায় পুজোর সময় রাস্তার মোড়ে মোড়ে ওপেন পড়ে থাকে। যেহেতু এক্ষণে করোনার সময় যে আপনাকে ফুডটা সার্ভ করবে ওর হাতটাও ঠিক মতো ধোয়া থাকে না। হ্যাঁ, ও টাকা নিচ্ছে আপনার থেকে, খাওয়া নিয়ে টাকা নিচ্ছে, আবার সেই হাত দিয়ে আপনাকে ফুডটা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যতটুকু সম্ভব অ্যাভয়েড করা বাইরের খাওয়া। বাড়িঘরেই আপনারা ভালো ফুড বানান, এবং কোনো যদি খেতে হয় প্যাকেটিং ব্র্যান্ডেড ওইগুলি খাওয়া ভালো। কারণ বাচ্চা বের হলে তো বাইরের খাওয়াটাই পছন্দ করেন। সেক্ষেত্রে ওই দেখতে হবে হাইজেনিক্যালি গুড আছে কিনা, মানে খাওয়াটা ঢাকা আছে কিনা, যিনি পরিষেবা করছে ওনার হ্যান্ড গ্লোভস পরা আছে কিনা। হ্যান্ড গ্লোভস, কারণ এখনে মিষ্টির দোকানগুলো বলুন যে কোনই বলুন, এটা নিয়ম আছে কিন্তু হ্যান্ড গ্লোভস পরে দেওয়া বা নন টাচ এরকম গাইডলাইন আছে, কিন্তু এটা কোনো দোকানেই তেমন মানছে না, দেখা যাচ্ছে না। পূজার সময় তো মানার প্রশ্নই ওঠে না। তো ওই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আমাদের বাড়িতে শিশুরা আছে, ওরা তো জিদ করবে খেতে, তো ওইসব ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এরকম জায়গাতে আমরা খাবো না যেটা আনহাইজেনিক ভাবে রয়েছে। বেশিরভাগ সময় আমরা বাড়ি ঘরেই খাবো। বাইরে খেলে আমরা যেখানে ভালো হাইজেনিক কন্ডিশন আছে ওখান থেকে আমরা খেতে পারবো, কোনো প্রবলেম নেই। আর যখনই কিছু খাবো হাতকে হাইজিন করা বা সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া করবো। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজ মাস্ক পরবো অবশ্যই, ফ্রিকুয়েন্টলি হ্যান্ড ওয়াশ করব এবং নিজেদের মধ্যে দূরত্ব মেনটেন করব। আমরা ভ্যাকসিনেটেড হলেও আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সবার কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই মাস্ক পরুন প্রপার ওয়েতে, সঠিকভাবে, যাতে নাক মুখটা ঢাকা থাকে, এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন, এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া বা বাইরে বেরোলে স্যানিটাইজ করা, এবং আধা ঘন্টা মিনিমাম শরীর চর্চা করা, তাতে ইমিউনিটি পাওয়ার এবং শুদ্ধ শাক মানে গ্রিন ভেজে পুষ্টিকর জাতীয় খাওয়া ওইদিকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আছে অনেক কিছু জানলাম আজ আপনার কাছে। তো উৎসবের দিনগুলো আপনারও ভালো কাটুক, আপনিও সুস্থ থাকবেন। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার সবাইকে।
দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ডাক্তারবাবু কি বললেন। আজ তো উৎসবের দিনগুলো আপনাদের সবার ভালো কাটুক। হ্যালো সুস্বাস্থ্যের গোটা টিমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, শারদীয় শুভেচ্ছা। সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার, শুভরাত্রি।